এই সিগন্যালটি আসলে কি? আমরা কি সিগন্যাল দিয়ে ফেরিগুলোর পড়ছি না? এই সিগন্যালটির নাম কি কেউ বলতে পারবো আমরা? এটা এটা বাতাসেরই এটা কোন ক্যাটাগরির সিগন্যালের আওতাধীন? কোন গ্রুপের সিগন্যাল দি? পেরিকোলো। ফেরি সিগন্যাল দি ফেরিগুলো, ফেরিগুলো এটার নাম কি? এটা পার্সোনাল একটা নাম আছে। এটা কি? আরে পেরিকুলো যে বেন তো vento laterale, forte vento laterale, segnale di forte vento laterale। ঠিক আছে, ফোর্থ যেখানে যেই অংশগুলো যেই জায়গাগুলোতে মানে ম্যাক্সিমাম টাইমে বেশি বাতাস থাকে, মানে বাতাসের ঝুঁকি থাকে, হ্যাঁ আমরা ওইগুলা ওই কতটা অংশগুলোতে বড়, এরকম সিগন্যাল দেওয়া থাকবে, আমরা তাইলে এটা বড় হইলে সিগন্যাল। কতটা চালাক হমু প্রফেসরে। হ্যাঁ। আমরা বড় হইলে কতটা চালাক হমু, উপরে কিন্তু লেখা ছিল ওনে, ঠিক আছে, ফর্তে। ওইদিকে এই আমরা যে খেয়াল করলাম না, ঠিক আছে, ওই যে লেখা আছে কিন্তু। forte vento laterale, Cuidado di in caso forte di forte। ventilare. আচ্ছা, ফোর্থ আচ্ছা আমরা ফোর্থ শুরু করে দিই ভেন্টু ইনশাআল্লাহ, ঠিক আছে। Cautela da adottare in caso di forte vento laterale, তীব্র বর্ষীয় বাতাসে যে সতর্কতা নেওয়া দরকার। যখন আমরা এই সিগন্যালটা দেখব, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই জায়গাটি আসলে ম্যাক্সিমাম টাইমে বাতাসের একটা তীব্রতা থাকে। ঠিক আছে, ওইটা আমাদের মাথায় রেখে আমাদের গাড়ি চালাতে হবে। ওকে। আচ্ছা, কন্ট্রোল তীব্র তীব্র পাশের তীব্র পাশের বাতাসে, যে এক পাশ থেকে যেটা আসে পাশের বাতাসে গাড়ি চালানোর সময় গতি কমাতে হবে। ঠিক আছে, গতি একটা পরিমাণ মতো রাখতে হবে। দুই হাতে স্টিয়ারিং, স্টিয়ারিং যেটা আবার হুন্ডার থাকলে মানবীয়, দুই হাতে স্টিয়ারিং শক্ত করে ধরতে হবে। হঠাৎ বাঁক বা স্টিয়ারিং ঘুরানো এড়াতে হবে। হঠাৎ, এটার কি বলে স্টার? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম। ব্রিজ, উঁচু রাস্তা মানব ও খোলা জায়গায় বেশি সতর্ক থাকতে হবে। এই সিগন্যাল গুলা কিন্তু ম্যাক্সিমাম ব্রিজের উপরে বা ব্রিজ থেকে নামলে, সুড়ঙ্গের থেকে বাহির হলে এই সিগন্যাল গুলো আমরা দেখতে পাবো। বা এরকম খোলা জায়গা, ঠিক আছে, বাতাসের একটা, যেখানে বাতাসের একটা চাপ থাকে, ঠিক আছে, ট্রাক বা বাস ওভারটেক করার সময় সাবধানে থাকতে হবে। অবশ্যই যে গাড়িগুলা এইসব সতর্কতা মানলে পার্শ্বীয় বাতাসের দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। এই এই সিগন্যালটি আমরা যেখানে দেখব, আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। গাড়িটা একটা নিয়ন্ত্রণে থাকতে হবে, স্টিয়ারিংটা ভালোভাবে ধরতে হবে, এমনকি চারপাশের অ্যাক্টিভিটিস গুলা মাথায় রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি কম্পোর্টামেন্টি e vietati। কম্পোর্টামেন্টি মানে কি? আচরণ। vietati নিষেধ sulla strada, রাস্তায় নিষিদ্ধ আচরণ, মানে কোন ধরনের আচরণগুলো রাস্তায় নিষিদ্ধ, আসলে এগুলো করা যাবে না। আমরা একটু দেখি। এই যে কিছু, যেমন অ্যালকোহল, মোবাইল ব্যবহার করা, প্রধানত যে কারণগুলো রাস্তায় যেসব আচরণ নিষিদ্ধ, এগুলো এগুলো হলো গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার, এটা মেইন কারণ। এটা কিন্তু খুবই একটা মেজর কারণ। ঠিক আছে, মোবাইল ব্যবহার, নির্ধারিত গতিসীমা অতিক্রম করা, ট্রাফিক সিগন্যাল ও সাইন অমান্য করা, নিষিদ্ধ স্থানে ওভারটেক করা, যেখানে হয়তো সিগন্যাল দ্বারা নিষিদ্ধ, হয়তো আম, আম, স্থিরিশা কন্টিনিউ আছে বা স্থিরিশা দপীয় দপীয় স্থিরিশা কন্টিনিউ আছে, ওইখানে কিন্তু আমরা ওভারটেক করতে পারবো না। ঠিক আছে। মদ বা মাদক সেবন করে গাড়ি চালানো, এটা তো অবশ্যই। প্রথম 3 বছর অ্যালকোহল লেভেল, যদি এরকম আমরা অ্যালকোহল করি, অ্যালকোহল লেভেল থাকতে হবে 0% থাকতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে। ভুল জায়গায় থামানো বা পার্ক করা, এসব কাজ আইনগত দণ্ডনীয় এবং এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এক তো হইলো আইনগত দণ্ডনীয়, আইনত আইনত এগুলা করতে পারবো না আমরা, আরেক হইলো দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। যেমন মোবাইল ফোন যদি ব্যবহার করি, এটা কিন্তু খুব গ্রাবে গ্রাবে পেরিকুলো। ঠিক আছে। এরপর আমরা দেখি comportamenti da tenere in caso di traffico intenso। ঘন যানজটে বা বেশি যানজটে, গভীর যানজটে কিভাবে চলতে হবে? শহর শহর অঞ্চলগুলোতে আসলে ম্যাক্সিমাম টাইমে ঘন যানজট থাকে, গভীর যানজট থাকে। তো এগুলাতে কিভাবে চলতে হবে আমাদের, বা কোন কোন কাজ আমরা করতে পারবো না ঘন যানজটে চলার সময়? শান্ত থাকা ও ধৈর্য ধরে চালানো,
এটা কিন্তু একটা মেজর কারণ, যার কারণে বেশি যানজটে আমরা একটু অধৈর্য হয়ে পড়ি। ঠিক আছে, একটু মেজাজ অবশ্যই। খিটখিটে হয়ে যায়। তো টলারেন্টে থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ফাজিয়েন্তে থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখা, অবশ্যই হঠাৎ বাঁক বা অপ্রয়োজনীয় ওভারটেক এড়ানো। যে প্রয়োজন নাই, একটু যার ধৈর্য ধরলে হবে ওটা আমাদের এড়াতে হবে। হঠাৎ ওভারটেক বা হ্যাঁ, ধীরে ও সমানভাবে এগোনো। সমানভাবে এগোনো, জিগ জ্যাগ করে যেন না আগুই, যে একটু জাম, একটু কাইতে কুইতে চলে যায় না, এটা প্রয়োজন নাই। ট্রাফিক ও সাইন নির্দেশ মানা, ট্রাফিক ও সাইন ও নির্দেশ মানা বা নিষেধ, নিষেধ থাকলে ওই নিষেধ মানতে হবে। অনুমতি ছাড়া লেন বা জরুরি লেন দখল না করা। জরুরি লেন কোনটা? রাস্তায়, সব রাস্তায় থাকে না, অনেক রাস্তা আছে যেখানে জরুরি লেন থাকে। এটা হচ্ছে শুধুমাত্র পুলিশের গাড়ি, যারা জরুরি, অ্যাম্বুলেন্স, ওদের জন্য এটা নির্ধারিত থাকে, এটাতে আমরা চলতে পারবো না। ঠিক আছে, তবে এটা সব রাস্তায় থাকে না, বিশেষ অনেক রাস্তায় এটা থাকে। এসব নিয়ম মানলে দুর্ঘটনা ও জট কমে বা যানজট কমে। ঠিক আছে। এরপর আমরা দেখি কম্পোর্টামেন্টি, আচরণ da tenere নিতে হবে ইন প্রেজেন্সা দি উন গ্যালেরিয়া। গ্যালেরিয়া মানে কি? সুড়ঙ্গ, ও, সত্তপাসো, সুড়ঙ্গ যেটাকে বলে, টানেল, গ্যালারি থাকলে কিভাবে চলতে হবে। আমরা একটু দেখি সুন্দর করে, যে এরকম সুড়ঙ্গ, টানেল বা গ্যালারি বলে, গ্যালেরিয়া। ঠিক আছে। টানেলে ঢুকলে যা করা জরুরি: লো বিম লাইট জ্বালানো, গতি কমানো, নিরাপদ দূরত্ব বজায় রাখা, ওভারটেক ও হঠাৎ বাঁক এড়াতে হবে। টানেল থেকে বের হওয়ার সময় আলো পরিবর্তনের দিকে খেয়াল রাখা। আমরা জানি টানেলের ভিতরে তো সাধারণত রাতের মতো থাকে, এবং কি অন্ধকার আচ্ছন্ন থাকে, এতটা আলো থাকে না। তখন দিনের বেলাও অনেক সময় টানেলে ঢুকলে রাতের মতো হয়ে যায়। তো এই যে একটা পরিবর্তন, হঠাৎ যদি আমরা বের হই, বাইরের রোদ বা টানেলের ভিতরে একটা পরিবর্তন এসে যায়, ওই পরিবর্তনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কুইজ আছে। ঠিক আছে, এসব নিয়ম মানলে টানেলে দুর্ঘটনার ঝুঁকি কমে যায় অবশ্যই। এরপর আমরা দেখি কম্পোর্টামেন্টি, আচরণ da tenere quando si incrocia un veicolo con fari abbaglianti। যদি হাই বিম লাইট, অন্য একটি গাড়ি বা সামনে থেকে একটি গাড়ি হাই বিম লাইট জ্বালানো আছে, তখন আমাদের কি করতে হবে? সামনে থেকে হাই বিম আব্বালিয়ান্তি, হাই বিম মানে কি? আব্বালিয়ান্তি। আর লো বিম হচ্ছে বন্ধু। আনাব্বালিয়ান্তি। আব্বালিয়ান্তি, হুম। আনাব্বালিয়ান্তি, এটা নিয়ে কিন্তু অনেক কুইজ আছে। ঠিক আছে। লাগানো গাড়ি এলে করণীয়: যদি আব্বালিয়ান্তি হাই বিম লাইট এরকম, এই যে হাই বিম, লো বিম। ঠিক আছে, হাই বিম লাইট তো আমরা সাধারণত জ্বালাই থাকতে পারবো না, জ্বালাই চলাইতে পারবো না। এটা বিশেষ জরুরি, জাস্ট লাম্পের জারে করার জন্য। নর্মাল মেনতে আমরা কিন্তু এটা জ্বালিয়ে চলতে পারবো না। সামনে থেকে হাই বিম লাইট লাগানো গাড়ি এলে সরাসরি লাইটের দিকে না তাকানো। অনেক সময় আমরা যদি সরাসরি লাইটের দিকে তাকাই, তাহলে চোখ একটু হয়ে ঝাপসা। যায়, ঝাপসা হয়ে যায়। ঠিক আছে। গতি কমানো, রাস্তার ডান পাশের দিকে চোখ রাখা, নিজের লেন ঠিক রাখা, লো বিম লাইট সঠিকভাবে ব্যবহার করা, এতে চোখ ঝলসে যাওয়া, এটা আহ, এড়ানো যায় এবং নিরাপদভাবে গাড়ি চালানো সম্ভব হয়। হাই বিম লাইট যদি আমাদের সামনে থেকে আসে, আমরা চেষ্টা করব ওই লাইটের দিকে না তাকিয়ে নিজের লেনের দিকে তাকানো বা এড়াতে চেষ্টা করতে হবে আমার। যদি আমরা সরাসরি ওই লাইটের দিকে তাকাই, তাহলে চোখ একটু অন্ধকার হয়ে অন্ধাচ্ছন্ন হয়ে আসবে। ঠিক আছে। এরপর আমরা দেখি comportamenti da tenere quando un pedone attraversa la strada। পথচারী রাস্তা পারাপার হলে করণীয়: যদি একজন পথচারী রাস্তা পারাপার হতে থাকে বা হচ্ছে, and যদি এরকম জেব্রা ক্রসিং থাকে, তাহলে অবশ্যই আমাদের একটা পথচারীর অগ্রাধিকার সবার আগে, তাদের অগ্রাধিকার আগে। তো আমাদের করণীয় কি? যখন পথচারী রাস্তা পারাপার হয়, তখন চালককে গতি কমাতে হবে এবং প্রয়োজনে থামতে হবে। জেব্রা ক্রসিং এ পথচারীকে অগ্রাধিকার দিতে হবে।
বিশেষ করে শিশু ও বৃদ্ধাদের গতি বেশি সতর্ক থাকতে হবে। প্রতি প্রতি বেশি সতর্ক থাকতে হবে। বৃদ্ধ মানুষের দিকে এবং কি শিশুদের দিকে আমাদের স্পেশালি খেয়াল রাখতে হবে। ক্রসিং এর কাছে ওভারটেক না করা, রাস্তা ফাঁকা হলে তবেই চলা শুরু করা। ঠিক আছে, রাস্তা যদি ওরা যে মানে পুরোপুরি সম্পূর্ণ যে থাকে তারপরে আমাদেরকে ওভারটেক করতে হবে, রাস্তা পার হতে হবে বা ওই জেব্রা ক্রসিং পার হতে হবে। ঠিক আছে, এসব নিয়ম মানলে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত হয়। Comportamenti da tenere quando sbagliato la corsia di frequentazioni. ভুল ফ্রি সিগন্যাল লেন নিলে করণীয়। আচ্ছা, রাস্তায় এরকম তীর আঁকা থাকে অনেক সময়, আমরা দেখবো সীমাফোর আগে। এটা হচ্ছে কি কোন লেনে কোন লেনে গেলে কোন দিকে যেতে পারবো। যেমন এই যে ডান পাশে যদি আমরা থাকি তাহলে ডান পাশে যেতে পারবো এবং কি সোজাও যেতে পারবো। যদি মাঝখানে থাকি তাহলে সোজাও যেতে পারবো, বাম পাশেও যেতে পারবো। যদি বাম পাশে থাকি তাহলে শুধুমাত্র বাম পাশে যেতে পারবো। এখন আমাদের প্রয়োজন অনুযায়ী এই তীরটা আমাদেরকে নির্দেশ করে, দেখো তুমি যদি যেদিকে যেতে চাও আগে থেকে এই লেনটি তুমি নিয়ে নাও। ঠিক আছে, আমরা যদি বাম দিকে যাই তাহলে আমাদেরকে বাম দিকে আগে থেকে বাম দিকে চলে যেতে হবে। যদি সোজা যাই তাহলে আগে থেকে আমাদের মাঝখানের লেনে চলে যেতে হবে। তো যদি এটা ভুল হয়ে যায়, হঠাৎ আমার খেয়াল আসলো আমি আসলে ডান দিকে যাব, তা আমি বাম পাশে চলে গেলাম বা মাঝখানে চলে গেলাম, তখন আমার করণীয় কি? আমি কি ওই লেন থেকে কি ডান পাশে আসতে পারবো? না। এটা আমরা একটু দেখি। যদি ভুল ফ্রি সিলেকশন লেন নেওয়া হয়, যে লেনে আছেন সেটিতেই থাকুন। শেষ মুহূর্তে লেন বদলাবেন না। লেনের সাইন অনুযায়ী চলুন। হঠাৎ বাঁক বা ঝুঁকিপূর্ণ চালনা এড়িয়ে চলুন। পরবর্তী জায়গায় নিরাপদভাবে পথ ঠিক করুন। আমাদেরকে চলে যেতে হবে। ঠিক আছে, চলে যেতে হবে, আবার ঘুরে আবার নিরাপদভাবে এসে আমাদের গন্তব্যে। এখন আমি হঠাৎ মনে আসলো আমি ডান দিকে যাব, আমি মাঝখান থেকে ডান দিকে চলে গেলাম, না, এখানে একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারে, অ্যাক্সিডেন্ট সংঘটিত হতে পারে। ঠিক আছে, ভুল লেনের চেয়েও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি হঠাৎ করে একটা কিছু করে ফেললাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা কিন্তু সমস্যা, এটা করা যাবে না। ঠিক আছে, এরপর আমরা দেখি casi in cui obbligatorio dare la precedenza a destra e a sinistra, ডান বা বাম দিকে প্রাধান্য প্রেসিডেন্সা দিতে হয় যেসব ক্ষেত্রে। এই যে সিগন্যাল দি প্রেসিডেন্সা, এই যে এই সিগন্যালটি যখন আমরা দেখব, আমাদেরকে যদি কোনো গাড়ি থাকে আমাদেরকে থামতে হবে এবং কি ডানে বামে প্রেসিডেন্সা দিয়ে আমাদেরকে ওই রাস্তায় প্রবেশ করতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে সিনিয়ালে দি দারে প্রেসিডেন্সা আর দেস্ত্রা। যদি এই সিগন্যালটি আমাদের সামনে থাকে তাহলে আমাদেরকে ডান দিকে অগ্রাধিকার দিতে হবে। ডান দিক থেকে যারা আসে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, না থাকলেও দিতে হবে। এই সিগন্যাল যদি না থাকে, কোনো সিগন্যালে যদি না থাকে, নর্মালmente আমরা জানি যে সব সময় ডান দিকে প্রেসিডেন্সা দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ডান দিকে প্রাধান্য দিতে হয় যেসব মোড়ে কোনো ট্রাফিক সাইন কোনো ট্রাফিক সাইন বা সিগন্যাল নেই, অবশ্যই ডান দিকে প্রাধান্য দিতে হবে। যেসব যেসব মোড়ে কোনো ট্রাফিক সাইন বা সিগন্যাল নেই, সাধারণত নিয়ম অনুযায়ী ডান দিকের গাড়িকে আগে যেতে দিতে হবে। অবশ্যই আমরা জানি যদি কোনো সাইনও না থাকে তাহলেও ডান দিকের গাড়িকে আগে অগ্রাধিকার দিতে হবে। বাম দিকে প্রাধান্য দিতে হবে যেখানে দাঁড় প্রেসিডেন্সা বা স্টপ সাইন থাকে। বাম দিকে কখন দিতে হবে? বাম দিকে ডান দিকে কখন দিতে হবে? যদি স্টপ সিগন্যাল থাকে। স্টপ সিগন্যাল থাকলে আমরা জানি কি আমাদেরকে থামতে হবে, যদি গাড়ি থাকেও নাও থাকে। স্টপ থাকলে আমাদেরকে থামতেই হবে বাধ্যতামূলক। থেমে ডানে বামে দেখে এরপরে যেতে হবে, ওই রাস্তায় প্রবেশ করতে হবে। আর যদি দাঁড় রেসিডেন্সা থাকে তাহলে এখানে কিন্তু থামা বাধ্যতামূলক না। যদি গাড়ি থাকে আমাদের থামতে হবে, গাড়ি না থাকলে আমাদেরকে মদেরারে করে গতি কমিয়ে ওই রাস্তায় প্রবেশ করতে হবে, চলে যেতে হবে। ঠিক আছে, ছোট রাস্তা থেকে বড় রাস্তায় ঢোকার সময় সাইন বা মার্কিং এ বাম দিকে অগ্রাধিকার দেওয়া থাকলে অবশ্যই প্রাধান্য
প্রধান প্রধান সামনে আর তো কি প্রাধান্য মানলে মোড়ে দুর্ঘটনার ঝুঁকি কমে যায়। ঠিক আছে, এই সিগন্যাল গুলো যদি আমরা মানি, অবশ্যই মোড়ে দুর্ঘটনার ঝুঁকি আমরা অনেক হ্রাস পাবো। ঠিক আছে। অবশ্যই। ফাত্তুরি ফ্যাক্ট, কারণ। দা কুই, হ্যাঁ, এই যে ব্রেকের বিষয়, বিভিন্ন ব্রেকের বিষয়। Fattore da qui dipende lo spazio di frenatura di un ciclomotore. সাইক্লোমোটরের ব্রেকিং দূরত্ব কোন কোন বিষয়ে নির্ধারিত হয় বা নির্ভর করে? কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে আমরা একটু দেখি। সাইক্লোমোটরের ব্রেক করতে যে দূরত্ব লাগে তা নির্ভর করে মূলত গাড়ির গতি। গতি যত বেশি, দূরত্ব তত বেশি। অবশ্যই আমরা জানি যে রাস্তার কন্ডিশনে অনেক কিছু নির্ধারণ করে গতি, এবং কি রাস্তা ভিজা না শুকনা, আবহাওয়া অনেক কিছু নির্ধারণ করে। ঠিক আছে, রাস্তার অবস্থা শুকনো, ভেজা বা পিচ্ছিল, টায়ারের টায়ারের অবস্থা, টায়ার যদি বেশি মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, ঠিক আছে, নষ্ট বা ঠিক মতো বাতাস আছে কিনা, টায়ারে যেমন পর্যাপ্ত পরিমাণ প্রেসিওনে নাই বা বাতাসের যে প্রেসারটা থাকার কথা ওইটা নাই। ঠিক আছে, ব্রেকের কার্যকারিতা, ব্রেকের যেমন বিভিন্ন বিষয়, ওইটা কার্যকারী যে কার্যক্ষমতাটা ওইটার উপরেও ব্রেকিং দূরত্ব নির্ধারণ করে। গাড়ি ও চালকের ওজন, ব্রেকিং দূরত্ব বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অবশ্যই ব্রেকিং দূরত্ব বেশি হলে আমাদেরকে ডিস্টেন্স সিকিউরিতা ওটাও কিন্তু বাড়িয়ে রাখতে হবে। এরপর আমরা দেখি হ্যাঁ নিরাপদ দূরত্ব। ফাতুর ইফেক্ট, কারণ। দা কুই ডিফেন্ড করে লো স্পাসিও দি টোটালে দি arresto, টোটাল যে দাঁড়ানোর যে জায়গাটা, টোটালে দি arresto দি un veicolo, একটি গাড়ির সম্পূর্ণ থামার দূরত্ব কোন কোন বিষয়ে নির্ভর করে, কোন কোন বিষয়ের উপরে, কোন কোন কারণের উপরে। এই যে এখান থেকে যে সামনের যে গাড়িটি আছে, যদি সামনের গাড়িটি হঠাৎ করে দাঁড়ায় বা সামনের গাড়িটি হঠাৎ করে ব্রেক করে, তাহলে আমি কতটুকুর ভিতরে গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবো, ওটাই হচ্ছে টোটালি দি আররেস্টো। ঠিক আছে, নিরাপদ দূরত্ব। আচ্ছা, গাড়ি পুরোপুরি থামতে যে মোট দূরত্ব লাগে তা হলো রিঅ্যাকশন রিঅ্যাকশন দূরত্ব, ব্রেকিং দূরত্ব, এবং এটি নির্ভর করে গাড়ির গতি, চালকের প্রতিক্রিয়ার সময়, চালকের যে মেন্টাল সিচুয়েশন ওইটার, এখন রাস্তার অবস্থা শুকনো, ভিজা বা পিচ্ছিল, মানে রাস্তাটা কিরকম। ঠিক আছে, টায়ার ও ব্রেকের অবস্থা, গাড়ির ওজন, বোঝা মানে গাড়ির ভিতরে কি রকম মালামাল আছে। ঠিক আছে, কারিকো কারিকো, গতি যত বেশি থামানোর দূরত্ব তত বেশি হয়। অবশ্যই শুধু গতি না, রাস্তার কন্ডিশন সবকিছু মিলিয়ে ওই যে ডিসটেন্স গুলো আছে ওইটা আমাদের মানতে হবে। আচ্ছা, এরপর আমরা দেখি মার্শাল্লাহ বেলেউসিটা দি 40 কিলোমিটার পার আওয়ার। 45 কিমি ঘন্টা গতিতে চলা। এখন আমরা জানি যে চিকলুমুতুরির সর্বোচ্চ গতি হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার, আমরা যেটা চালাতে পারবো আইএমএ নিলে। ঠিক আছে, 45 কিমি ঘন্টা গতি হলো চিকলুমুতুরির সর্বোচ্চ অনুমোদিত গতি। আমরা জানি আইন অনুযায়ী এই গতিতে চালানোর সময় চালককে গাড়ির নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, ট্রাফিক সাইন ও নিয়ম মানতে হবে, রাস্তা ও ট্রাফিক অনুযায়ী গতি ঠিক করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। অবশ্যই নিরাপদ দূরত্ব, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই গতি অতিক্রম করা আইনত নিষিদ্ধ বা
আইন বিরুদ্ধ ও বিপজ্জনক, আইনত নিষিদ্ধ বা আইন অনুযায়ী আমরা এটা করতে পারবো না, এর উপরে চালাতে পারবো না। ঠিক আছে। এরপরে rischi coperti dalla polizia di assicurazioni। দায়বদ্ধতা, দায়বদ্ধতা কি? এটা করলে বীমা, যেমন যেসব ঝুঁকি কভার হয়, আমরা একটি ইন্স্যুরেন্স করলে, এটা সংক্ষিপ্ত কি? সংক্ষিপ্ত হচ্ছে আসিগুরাসিওনি, RC। এখন বীমা করলে আসলে বীমা কি সবকিছু কভার করে? একজন মানুষ মরে গেলে বা আমি যদি আম, মদ খেয়ে গাড়ি চালাই, আমি যদি এমন কিছু করি, রাস্তার নিয়ম মানলাম না, একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, না, বীমা কিন্তু সবকিছু কভার করে না। কিছু কিছু জিনিস কভার করে, আবার কিছু কিছু জিনিস কভার করে না। ঠিক আছে। দায়বদ্ধতা বীমা, RC সংক্ষেপে যেটাকে বলে, সড়ক চলাচলের সময় অন্যদের হওয়া ক্ষতি কভার করে, যেমন মানুষের শারীরিক ক্ষতি বা মৃত্যু। কিন্তু সবসময় যে কভার করবে বিষয়টা এরকম না। অন্যের গাড়ি বা সম্পদের ক্ষতি, চালকের দোষে ঘটে যাওয়া দুর্ঘটনার ক্ষতি। তবে এই বীমা নিজের গাড়ির ক্ষতি কভার করে না। আমার যে গাড়ি, যদি আমার কারণে অন্য গাড়ির কোনো ক্ষতি হয়, এখন ক্ষতি হলে তো তারও হবে না, আমার গাড়িরও তো ক্ষতি হবে। কিন্তু প্রশ্ন হলো, আমার বীমা কি আমার গাড়ির ক্ষতিপূরণ দিবে? না। আমার দ্বারা যদি অন্য গাড়ির ক্ষতি হয়, যেহেতু ক্ষতি হয়, ওইটার ক্ষতিপূরণ আসিগুরাসিওনি কভার করবে, কিন্তু সব ক্ষেত্রে না। যদি এমন কিছু হয় যেটা আসলে গ্রাবে গ্রাবে, এটা চলে যাবে হচ্ছে রেসপন্সিবিলিটি ফিনালে। ফিনালে গেলে তখন কিন্তু আসিগুরাসিওনি রেসপন্সিবিলিটি সিভিলে ওইটা কভার করবে না। রেসপন্সিবিলিটি ফিনালে কি? যদি আমি মদ খেয়ে গাড়ি চালাই, কোনো মানুষ মরে যায় আমার ভুলের কারণে, যদি গ্রাবে গ্রাবে কোনো ক্ষতি হয়, যেটার যেটার কারণে আমার শাস্তি হয়, জেল হয়, এটা কিন্তু আমার ইন্স্যুরেন্স কোম্পানি ওইটা কভার করবে না। ওইটা আমার নিজের উপরে, সম্পূর্ণ নিজের দায়। হ্যাঁ। Documenti che le impresa assicuratrici deve rilasciare, মানে বীমা কোম্পানি যে নথিগুলো দেয়। এখন আমি ইন্স্যুরেন্স করলে, এখন বীমা কোম্পানি তো আমাকে কিছু নথি দিবে বা কিছু ডকুমেন্টস দিবে। এই ডকুমেন্টস গুলা কি হুম, আমরা একটু দেখি। বীমা কোম্পানি গ্রাহককে যেসব কাগজ দেয়, বীমা পলিসি, চুক্তি ও শর্তাবলী, কি কি শর্ত আছে, আমি কোন কোন শর্তে একটি ইন্স্যুরেন্স করলাম, বা সর্বোচ্চ কতটুকু ক্ষতি পরিমাণ বীমা কভার করবে, আমার যে ক্ষতি কতটুকু কভার করবে, ওই সর্বোচ্চ ক্ষতি ওইখানে কিন্তু উল্লেখ থাকবে, এবং বিভিন্ন দিক নির্দেশনা উল্লেখ থাকবে, শর্তগুলি উল্লেখ থাকবে। ঠিক আছে। বীমা সার্টিফিকেট, গাড়ি বীমাকৃত এর প্রমাণ, বীমা কন্ট্রাক্ট, যেটা কন্ট্রাক্ট এখন ডিজিটাল, অবশ্যই এটা অবশ্যই অনেক সময় ডিজিটাল হয়ে যায়, নাম্বার প্লেট করলে ওইটা দেয়। প্রিমিয়াম, পরিশোধের রসিদ, আমি যে টাকাটি দিছি, রিসিভতা প্রিমিয়াম, ওই রিসিভতাটি দিবে। এই নথিগুলো থাকলে বীমা বৈধ আছে তা প্রমাণ হয়। আমি কত টাকা পে করেছি এই রিসিপ্টও দিবে, এবং কি বীমা কোম্পানির একটি ফাইল থাকবে, এখানে সব শর্তাবলী উল্লেখ থাকবে। ঠিক আছে। কতটুক পরিমাণ বীমা কোম্পানি কভার করবে সবকিছু ওইখানে হুম, উল্লেখ থাকবে। আচ্ছা। conseguenza scadenza dell'assicurazione, বীমার মেয়াদ শেষ হলে কি ফল হয়? বীমার মেয়াদ শেষ হলে কি আমরা গাড়ি চালাতে পারবো? না। বীমার মেয়াদ শেষ হলে কি আমরা গাড়ি রাস্তায় নামাতে পারবো? না। আচ্ছা, আমরা একটু দেখি। বীমার মেয়াদ শেষ হয়ে গেলে যে যে পরিণতি হয়, গাড়ি চালানো আইনত নিষিদ্ধ, অবশ্যই গাড়ি আমরা নামাতে পারবো না, জরিমানা দিতে দিতে হয়, জরিমানা হতে পারে, গাড়ি জব্দ হয়ে যেতে পারে, গাড়ি জব্দ হয়ে যেতে পারে। দুর্ঘটনা হলে সব ক্ষতির দায় নিজেকেই বহন করতে হবে, যেহেতু বীমার মেয়াদ শেষ, যেহেতু বীমা কোম্পানি তো আমার দায় গ্রহণ করবে না। ঠিক আছে। এটার দায় যদি গাড়ি কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়, কোনো কিছু হয়, এটা সম্পূর্ণ দায়ভার আমার নিজেকেই নিতে হবে। ঠিক আছে। তাই সবসময় বীমার মেয়াদ বৈধ আছে কিনা তা নিশ্চিত করা জরুরি।
অবশ্যই বীমার মেয়াদ যদি শেষ হয়ে যায় আমাকে অবশ্যই বীমা করতে হবে, আশিগুলা সিউনি করতে হবে। আর শেষ হয়ে গেলে আমি কিন্তু এই গাড়ি রাস্তায় কোনোভাবে নামাতে পারবো না, অটোমেটিকলি আমার মুলতে এসে যাবে। যার কারণে ইটালিতে সব ক্ষেত্রে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আমি কিন্তু বীমা ছাড়া এক মুহূর্তের জন্য গাড়ি চালাতে পারবো না। ঠিক আছে, তো আজকে এতটুকু। হ্যাঁ শহীদ ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, এটি হ্যাঁ হ্যাঁ, তো ইনশাআল্লাহ আজকে এতটুকু, আমরা কালকে কুইজ প্র্যাকটিস হবে আমাদের। এই আর কি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই আমরা কি বুঝতে পারছি মোটামুটি? কারো কোনো প্রশ্ন? জি। আহুল ভাই? জি আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন, কোনো কিছু বোঝার অভাব? না ভাই, চোখ চোখ না ভাই। নাই নাকি দেয়া, খুব সুন্দরভাবে বলছি। তো জি ভাই। রিয়ান, না ভাই, বুঝছি ইনশাআল্লাহ। এক্সকিউজ মি, শাহিন ভাই আসছে? শাহিন ভাই, শাহিন ভাই না? আসসালামু আলাইকুম সম্মানিত স্যার, কেমন আছেন?